ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি নিধি আমার বুকের উপর শুয়ে আছে, একদম লেপ্টে। একটু অবাক হলাম, কারণ নিধি আমার চাচাতো বোন। প্রায় সময় সে এসে শুয়ে থাকে আমার খাটের অন্য পাশে, কিন্তু আজ নিধির পুরো শরীর আমার উপর। আমি আস্তে করে যখন নিধিকে সরাতে যাব, তখন সে আমার সামনে তার মোবাইলটা ধরে, আর তাতে স্পষ্ট দেখা যায় আমি সিগারেটের ধোঁয়া ছাড়ছি। আমার আর বুঝতে বাকি রইল না, এখন সে যা করবে আমায় তাতে সায় দিতে হবে, না হলে এই ছবি আম্মু আব্বুর কাছে চলে যাবে আর আমাকে বেদম পিটানি দিবে। কিছুক্ষণ পর নিধি মুচকি হাসি দিয়ে ওপর থেকে উঠে চলে গেল। এখন আপনাদের পরিচয় দেবার পালা। আমি ইমরান, আর যে আমার বুকে শুয়ে রইল সে হচ্ছে আমার চাচাতো বোন নিধি। আমার আব্বু আর নিধির আব্বু দুই ভাই, আর তারা একটা বিল্ডিং বানিয়েছে। উপরতলায় থাকে নিধিরা আর নিচতলায় থাকি আমরা। নিধি হচ্ছে ছোট চাচার একমাত্র সন্তান, আর আমিও আমার বাবা মার একমাত্র সন্তান। জয়েন্ট ফ্যামিলি হওয়ায় নিধিকে কেউ কিছু বলে না, আর সে সবার চোখের মণি। আর নিধি ইন্টার সেকেন্ড ইয়ারে, আর আমি অনার্স ফার্স্ট ইয়ারে। সবই তো বললাম, এবার গল্পে আসি। যখন থেকে নিধি আমাকে ইতির আমার ক্লাসমেটের সাথে দেখছে, তখন থেকে সে আমাকে চোখে রাখে, আর যদি কোনো কথা অমান্য করি তাহলে সে আমারে আব্বু আম্মুর ভয় দেখায়। কিছুক্ষণ পর আবার এসে বলতেছে, আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবি? পারবো না। তোর পারতে হবে না, এই দেখ তুই যে রাস্তায় মারামারি করিস তার ভিডিও। আমি তো ভিডিও দেখে অবাক। আরে, এ তো সেদিন এক বন্ধুকে বাঁচাতে গেছিলাম মারামারির হাত থেকে, তাই তো যারা মারছে তাদেরকে একটু মারতে হলো। আমি আর কিছু না বলে নিধিকে বললাম, কখন যেতে হবে? আমি জানি যতই বলি না কেন আমাকে যাইতেই হবে, তাই অযথা সময় নষ্ট করে লাভ নাই। বিকেলে যাব। আচ্ছা, রেডি থাকিস। থাকবো। আজ শুক্রবার, তাই ঘুমিয়ে পড়লাম। নামাজ পড়ে এসে বিশ্রাম নিতেছি, তখন নিধি এসে বলল, কখন যাবি? আমি রেডি, তুই রেডি হয়ে আয়। আচ্ছা। এই বলে নিধি চলে গেল। কিছুক্ষণ পরে আবার এসে আমার সামনে দাঁড়ালো, তখন আমি মাথা উঁচু করে দাঁড়ালাম আর হা হয়ে গেলাম। নিধি এমনিতেই অনেক সুন্দর, তার উপর আবার হালকা সাজে অপরূপ লাগছে। কতক্ষণ ছিলাম জানি না, হুঁশ ফিরল নিধির চুটকির আওয়াজে। এই যে মিস্টার, যাবেন না? যাব। আমার পরনে হলুদ একটা পাঞ্জাবি আর নিধির গায়ে বোরকা পরা ছিল। আমি আর নিধি যখন বের হব, তখনই হঠাৎ আম্মু এসে বলল, বাহ, তোদের দুজনকে তো অনেক সুন্দর লাগছে। আমরা মুচকি হাসি দিয়ে চলে আসলাম। তারপর একটা রিক্সা নিয়ে চলে এলাম পার্কে। তখন নিধি বলে উঠল, আচ্ছা ইমরান, চাচাতো ভাইয়ের সাথে চাচাতো বোনদের বিয়ে হয় জানিস তো? তা তো হয়। আচ্ছা, তো বল, প্রেম হয় না? বিয়ে হলে প্রেম হবে না কেন? আমার একটা ক্লাসমেট তার চাচাতো ভাইয়ের সাথে প্রেম করে এবং তাদের এই খবর পরিবার জেনে ফেলেছে। তখন কি করেছে জানিস? না তো, তুই বল। গাধা, তাদের বিয়ে ঠিক করে ফেলেছে। ও, আর একটা কথা আপনাদের বলি, আমাদের মাঝে কখনো ঝগড়া হয় না, কারণ আমি হয়তো ব্ল্যাকমেইল করি না, কান্না করে জিতে নেই। ঝগড়া তো কখনোই হয় না, কারণ তাকে হারাতেই আমার ভালো লাগে। আমি আর নিধি ঘাসের উপর বসছি, তখন নিধি আমার কোলে ওর মাথা রেখে বলতেছে, ইমরান, আমার শরীরটা না কেমন যেন করতেছে, একটু মাথায় হাত বুলিয়ে দে। কি, তোর শরীর খারাপ? চল বাসায় চল তাড়াতাড়ি। না, যাব না, একটু মাথায় হাত বুলিয়ে দে, তাহলেই ঠিক হয়ে যাবে। আমি ভয়ে ভয়ে হাত বুলিয়ে দিতে লাগলাম, আর নিধি চোখ বুজে রইল। তখন আমার কি যে ভালো লাগা কাজ করছিল তা বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ পর নিধি বলে উঠল, ইমরান, তুই আর সিগারেট খাবি না। কেন? খেলে সমস্যা কি? বাস্তবে সিগারেট কি আমি ছুঁয়েই দেখি না। অনেক সমস্যা, তুই খাবি না। আচ্ছা যা, খাবো না বলে তো দিলাম ভয়ে, জানি না কথাটা কতটুকু রাখতে পারবো। সত্যিই তুই খাবি না? খাবো না। তুই অনেক ভালো। শুয়া থেকে উঠে জড়িয়ে ধরে বলল। আমি তখন নিধির দিকে তাকিয়ে দেখি সে আস্তে আস্তে মুখটা উপরে উঠাচ্ছে।
আর আমার উপর গরম নিঃশ্বাস পড়ছে। আমিও কেমন জানি হয়ে গেলাম। আমি মুখটা এগিয়ে নিয়ে গেলাম, তখনই আমার মাথায় আসলো নিধি আমার চাচাতো বোন। আমি সরে গেলাম নিধির কাছ থেকে, আর সে পড়ে গেল ঘাসের উপর। নিধি, তুই এগুলো কি শুরু করছিস? আমি তো কিছুই করতে পারলাম না, তার আগেই তুই সরে গেলি। রাখ তোর ন্যাকামো। চাচা চাচি জানলে কি হবে একবার ভেবে দেখেছিস? আর কি হবে, বিয়ে দিবে। পাগলামো বন্ধ কর, বাড়ি যাব। আচ্ছা চল, তবে এটা আমি রাতেই আদায় করে নেব। আর তুই হলুদ পাঞ্জাবি পরবি না। কেন? এটা আবার কি দোষ করছে? এটা পরলে তোকে খুব বাজে দেখায়। তাতে তোর সমস্যা কি? সমস্যা আছে বলেই তো বললাম। লুচিটার দিকে কতগুলো মেয়ে চেয়ে রইছে, তার কোনো খবর নেই। বাড়ি যেয়ে নেই একবার, তোর পাঞ্জাবি আর কখনো খুঁজে পাবি না। কি এমন ফুচুর ফুচুর করছো? বাড়ি আসার পর নিধি তার রুমে গেছে, আর আমি আমার রুমে রাতে পড়তেছি। নিধি এসে আমার পাশে বসলো বই নিয়ে। আমি তো ভাবছি সে পড়তে আইছে, তাই আর কিছু বললাম না। কিন্তু হঠাৎ করে নিধি উঠে দরজা লাগিয়ে আমার কাছে আসতেছে। কিরে, তুই দরজা কেন লাগাচ্ছিস? পার্কে যেটা করতে পারি নাই, এখন সেটা করব। কি 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 করবি? এই যে কিস করব। না, এটা হয় না। তুই আমার বোন হোস। চাচাতো বোন হই। না, এ হয় না। বেশি কথা বললে আমি চিৎকার করে বলবো তুই আমাকে আটকে রেপ করতে আসছিস। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, কারণ আমি বললে সবাই বিশ্বাস করবে না। আমি আস্তে আস্তে ওর কাছে এসে হাত দুইটা ওর পিঠে ঠেকিয়ে আস্তে করে আমার ঠোঁট ও তার ঠোঁট এক করে দিলাম। কতক্ষণ ছিলাম জানি না। আমি এরপর নিধিকে ছেড়ে দিতেই নিধি বলতে লাগলো, এই তুই আবার সিগারেট খাইছিস? ইয়ে মানে না, খাইনি তো। আল্লাহ, এবারের মতো বাঁচাইয়া দাও, মনে মনে বললাম। কি? তাহলে সিগারেটের গন্ধ কেন তোর ঠোঁটে? আরে কতদিন ধরে সিগারেট খাইতেছি, একদিনে কি গন্ধ চলে যাবে নাকি? ওই আমারে বেকপ পাইছস? বলেই মুখে হাত দিয়ে ফেলছি। এ কি বলে ফেললাম? এই তোর কাছে আর কোনো সিগারেট আছে? আছে। ধুর, আবার কি বলে ফেললাম? সিগারেট নিয়ে ছাদে আয় তাড়াতাড়ি। দে আমার হাতে সিগারেট আর লাইটার দে। ও মা, নিধি সিগারেট জ্বালিয়ে টানছে। আমি তো অবাকের শেষ সীমা নাই। সিগারেটের ধোঁয়া নিধির চোখে যাওয়ার ফলে চোখ লাল হয়ে গেছে, আর কান্না কান্না ভাব চলে আসছে। আরো অবাক করে দিয়ে আমার হাতে মোবাইল দিয়ে বলতেছে, ধর কয়টা ছবি তোল আমার। কেন? এই যে প্রথম সিগারেট খাইছি, এটা ক্যামেরা বন্দি করতে হবে না? আমার তো সাদা মনে কাদা নাই, কয়েকটা ছবি তুললাম আর কি। নিধি মোবাইলটা হাতে নিয়ে আমাকে জড়িয়ে ধরে কিস করা শুরু করছে। আমি তো পাথরের মতো থ হয়ে গেলাম। নিধি আমাকে যখন তখন চুম্মা খাচ্ছে কেন? সেই সময় কিসটা মন মতো হলো না, কারণ তোর সিগারেটের ঠোঁট আর আমার লিপস্টিকের ঠোঁট। কিন্তু এখন দুজনের সিগারেটের ঠোঁট একদম পারফেক্ট কিস। আমি আজকে চাচিকে গিয়ে বলবো তোকে বিয়ে দিয়ে দিতে। বলিস, সমস্যা নাই। মানে কি বলিস এগুলা? বলবো আমরা দুজন দুজনকে ভালোবাসি। কি? কবে আমি তোকে ভালোবাসি বললাম? বলিস নাই, কিন্তু এখন বলবি। কি? ইম্পসিবল। এই নিতে চাইলে সবই পসিবল। কিভাবে? তখন নিধি ছবিগুলো দেখিয়ে বলল, তুই এ ছবিটার মর্ম বুঝিস না, তুই বল। মনে কর আমি তোর বাবাকে গিয়ে বললাম, বড় আপু তোমার ছেলে আমাকে জোর করে সিগারেট খেতে বাধ্য করেছে এবং ছবি তুলেছে, আর বলে এ ছবি নাকি ফেসবুকে আপলোড দিবে সামান্য কিছু লাইক কমেন্টের জন্য। বড় আব্বুকে যদি এই কথা বলি তাহলে তোর কি অবস্থা হবে ভেবে দেখেছিস কি একবার? এ কথা শুনে আমার গলা শুকিয়ে গেছে। যদি এ কথা বলে তাহলে মশলা বাটার মতো সবাই আমাকে বেটে ফেলবে। তখন আমি বললাম, তুই এই কথা বলবি আব্বুকে? যদি তুই আমাকে এখন প্রপোজ না করিস তাহলে বলে দেব। না না, করব, তোকে এখনই করব। কর। আই লাভ ইউ নিধি। আই লাভ ইউ টু বাবু। এ কথা বলে নিধি ছাদ থেকে চলে গেল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছি। হয়তো আমিও নিধিকে ভালোবাসি অনেক আগে থেকে, যা কখনো বলা হয়ে ওঠেনি। সকালে ঘুম থেকে উঠে আমি তো অবাক, কারণ নিধি আজকে আমার কাছে আসে নাই। ঘড়িতে চেয়ে দেখি 10টা বেজে গেছে, কেউ আমাকে ডাকলো না। আশ্চর্য। ফ্রেশ হয়ে আম্মুর কাছে গেলাম, কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করলাম, বাড়িটা কেমন জানি নিস্তব্ধ। আম্মু খাবার দাও। তোর আজ খাবার বন্ধ। কিন্তু কেন? কারণ তোর জন্য নিধি তার নানুর বাসায় চলে গেছে। কিন্তু কেন গেল? তুই বলে নিধির সাথে রাগারাগি করছিস, তাই চলে গেছে। তুই যদি বাড়িতে ফিরিয়ে আনতে না পারিস তাহলে খাবার পাবি না তার আগে। ধুর, আর ভাল লাগে না।
মোবাইল আর মানিব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। পেটে ক্ষুধা, তাই ভাল লাগে না। ঢুকে পড়লাম খাবার খেতে। খাবার খেয়ে বিল দিতে গিয়ে মানিব্যাগে একটা কাগজ পেলাম। কাগজটায় লেখা আছে, কালো পাঞ্জাবিটা পরে আমাকে নিয়ে যা। আমার আর বুঝতে বাকি রইল না এটা নিধির লেখা। আস্তে আস্তে দুপুর 2টা বেজে গেছে। নিধির নানুর বাড়ির সবাই আমাকে চিনে, তাই সবার সাথে কুশল বিনিময় করে নিধির কাছে গেলাম। গিয়ে দেখি সে তানহার সাথে কথা বলতেছে। তানহা, কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তারপর নিধিকে বললাম, চল বাড়ি চল, তোর জন্য আজকে আমাকে খেতে দেয়নি। আমার কথা শুনে তারা দুজনে হাসাহাসি শুরু করে দেয়। হাসাহাসি শেষ হলে এবার চলেন বাড়ি যাই। না, আমি যাব না। কেন? এমনি। ভাবি কি কালকে চলে যাবেন? না, আজকে চলে যাব নিয়ে। আমি যাব না। কিন্তু কেন যাবি না সেটা বল। তানহা, তুই মামির কাছে যা। আচ্ছা। তানহা যাওয়ার পর আমি বললাম, আচ্ছা নিধি, তানহা তোরে ভাবি বলল কেন? কারণ তানহার ভাই তুই। আচ্ছা, বাড়ি যাবি না কেন সেটা বল। ছাদে এসে প্রপোজ কর, তাহলেই বলবো। আচ্ছা চল। তবে এবার আমি কোনো ব্ল্যাকমেল করব না। তুই যদি নিজে থেকে ভালোবাসিস তাহলে বল, আর না বাসলে বলিস না। ছাদে এসে বললাম, নিধি, তুই হয়তো জানিস না তোকে আমি কত আগে থেকে ভালোবাসি। হয়তো বলা হয়নি, তবে তোকে আমি অনেক ভালোবাসি। ভালোবাসি তোর পাগলামোগুলোকে, ভালোবাসি তোর অধিকার খাটানোকে, আর সবচেয়ে বেশি ভালোবাসি আমার ব্ল্যাকমেইলার চাচাতো বোনকে। নিধি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে তারপর জড়িয়ে ধরে বলল, আমিও তোকে অনেক ভালোবাসি। একমাত্র তুই আমার পাগলামোগুলোকে উপভোগ করিস, আর সবাই বিরক্ত হয়। তোকে আমি হারাতে চাই না। অনেক ভালোবেসে ফেলেছি তোকে। তোকে যে প্রপোজ করলাম, আমার গিফট কই? কিন্তু নিধি আমাকে নিরাশ করে দিয়ে বলল, ধর তোর স্পেশাল গিফট। আরে ভাই কি কমু, সামনে একটা সিগারেট ধরিয়ে বলতেছে। আমি জানি তুই এত তাড়াতাড়ি সিগারেট ছাড়তে পারবি না, তাই সিগারেট ছেড়ে এটা ধরবি, আবার এটাও ছেড়ে দিবি। বুঝছো বাবু? দোয়া করি তোর মতো জিএফ যেন সবার কপালে ছুটে। বেশি কথা না বলে খেয়ে দেখ এটা কি ফ্লেভার। ধরে টান দিয়ে বললাম, এটা তো অরেঞ্জ ফ্লেভার। তাই আমার কাছে দে, আমি দেখি কি ফ্লেভার। নে দেখ। তারপর নিধি ধরে এক টান দিয়ে ধোয়া মুখে থাকা অবস্থায় আমাকে টেনে নিয়ে 4 ঠোঁট এক করে দিল। কি আর বলবো, অরেঞ্জ ফ্লেভার আর ঠোঁট এক অসাধারণ স্বাদ ছিল, যা সবসময় খেতে মন চায়। 2 মিনিট পর ছাড়লো। ছেড়ে দিয়ে লজ্জা পেয়ে মুচকি হেসে আবার জড়িয়ে ধরল। তুই আবার লজ্জাও পাস? তোর কি মনে হয়? আমার মনে হয় তুই সবই পারিস। আমি সবই পারি, শুধু তুই পাশে থাকলেই হবে। আচ্ছা, তুই না করে আমরা তুমি বললে কি হয়? না, একদম না। তাহলে সবাই বুঝে যাবে। একদিন তো সবাই জানবেই, তখন কি হবে? তখনকারটা তখন দেখা যাবে। এখন তো আমাকে ছাড়, কেউ এসে দেখে ফেলবে। কারণ হলো কালকে আমরা ঘুরতে যাব। বাড়ি থেকেও ঘুরতে যেতে পারতাম আমরা। বাড়ি থেকে যদি যাইতাম তাহলে বিকেলে গিয়ে বিকেলেই আসতে হতো। এখন দেখ, কালকে আমরা সকালে রওনা দিব, সারা দিন ঘুরবো, সন্ধ্যাবেলা বাড়ি রওনা দেব। বাহ নিধি, তোর মাথায় অনেক বুদ্ধি। এগুলো নিয়ে রাতে ঘুমাস কেমনে? এই, তুই কি আমার নিয়ে মজা করছিস? হুম। এই, তুই কি বললি? যা সত্যি তাই বললাম। তবে রে। এই বলে মারতেছে। ও মা, বাঁচাও আমারে। আসলে মায়ের ব্যথা পাওয়ার চেয়ে বেশি মজা লাগতেছে, তাও অ্যাক্টিং চালু রাখলাম। কিন্তু মনে হয় একটু বেশি অ্যাক্টিং করে ফেলছি। তখন নিধি মার্শাল আর্ট থেকে শিখা একটি টিপস অনুসারে মেরে দিল একটা তলপেটে। আমি পেটে চাপ দিয়ে হাঁটু ভেঙে বসে পড়লাম, আর নিধি বলল, এই, তোর কি হয়েছে? এভাবে বসে পড়লি কেন? এই, তোর কি বেশি লাগছে? আসলে অনেক সরি, আমি এভাবে দিতে চাইনি। প্লিজ কথা বল। আস্তে আস্তে ছাদ থেকে নেমে গেলাম। ব্যথার কারণে মুখ দিয়ে কথা বের হচ্ছে না। গিয়ে শুয়ে পড়লাম চিত হয়ে। কিছুক্ষণ পরে দেখি কেউ আমার পাঞ্জাবি পেটের উপর উঠিয়ে গরম ছ্যাঁকা দিচ্ছে। চেয়ে দেখি নিধি। তখন বলল, প্লিজ তুই আর আমার সাথে রাগ করে থাকিস না, আমার অনেক কষ্ট হয়। কি আর তাকে বলবো, কেঁদে কেঁদে একদম বেহাল অবস্থা করে ফেলছে। তাই বলল, সরি নিধি, তোকে কতবার বললাম আমারে এরকম মাইর দিস না। সরি বললাম তো, আর দিব না। মনে থাকে যেন। 100 বার মনে থাকবে।
বলেই আমার উপর শুয়ে পড়ল। নিধি যা, তোর রুমে যা। যাব, তার আগে তোর আদরটা দে। বিয়ের আগে এত আদর ভালো না, স্বামীর জন্য একটু জমিয়ে রাখ। প্রচুর আছে আমার স্বামীর জন্য, কিন্তু আমার এখন লাগবে। কি আর করার, কপালে আর গালে চুমু দিয়ে দিলাম, আর সে চলে গেল। ব্যথাটাও কমে গেছে। রাতে সবাই খাবার খেয়ে শুয়ে পড়লাম। আচ্ছা তানহা, এত ভাবি ভাবি করো না তো, আমার লজ্জা লাগে। ওরে আমার লজ্জাবতী ভাবি রে। আবারও? আচ্ছা আচ্ছা, আর বলবো না। না বললেই ভালো। ওরা কথা বলতে বলতে একসময় ঘুমিয়ে পড়ল। সকালে দরজা খোলার শব্দ পাচ্ছি। তখন দরজার দিকে তাকিয়ে দেখি নিধি দরজা খুলছে। আমি তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললাম। নিধি এসে আমার নাক চেপে ধরছে। তখন আমি মুখ দিয়ে নিঃশ্বাস নিতে শুরু করি। আবার মুখে হাত দিয়ে ধরছে। আমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে শুরু করি। এভাবে কিছুক্ষণ পালাবদল করার পর নিধি বুঝে ফেলছে আমি সজাগ। তখন নাক আর মুখ একসাথে চেপে ধরছে। দম না নিতে পেরে লাফিয়ে উঠলাম। এই, তুই তো আমাকে মারতে আইছিস। আর করবে মজা আমার সাথে? এই ইমরান, আমরা না ঘুরতে যাব? কখন যাব? এই তো সকাল সকাল যাব। তারপর আমরা সকালে নাস্তা খেয়ে বের হব। এমন সময় তানহা এসে বলতেছে, তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে তোমাদের বাসায় যাব। আচ্ছা দেখা যাবে, কি সারপ্রাইজ নিয়ে আসো। খুব জলদি আসতেছি তোমাদের বাড়িতে। আসো। তারপর আমরা রওনা দিলাম পার্কের উদ্দেশ্যে। সেখানে যেয়ে অনেক ঘুরলাম নিধির সাথে। তারপর 1:45-এ যে দুজনে রেস্টুরেন্টে খেয়ে আসলাম। তবে ঘোরার সময় অনেকেই আমাদের দিকে চেয়ে রইছে, কারণ নিধি কালো বোরখা আর আমি কালো পাঞ্জাবি, সব মিলিয়ে যেন সদ্য বিয়ে করা কাপল। তারপর বিকালের দিকে গেলাম নদীর পাড়ে। সেখানে কতক্ষণ বসে আড্ডা দিলাম। সব মিলিয়ে আজকের দিনটা বেস্ট ছিল। আর বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। আর আব্বু আম্মুর প্রশ্ন শুরু হয়ে গেল। আর আমি বলছি নিধি সব বলবে আপনাদের। এই বলে সেখান থেকে কেটে পড়লাম। আমি জানি নিধি সব সামলিয়ে নিবে। এভাবে চলে গেল 2 সপ্তাহ আমাদের ভালোবাসা কাউকে না জানিয়ে। আজকে তানহা আর তানহার বড় ভাই আসবে, যে কিনা আমার চেয়ে 2 ব্যাচ সিনিয়র। তানবীর ভাই এতদিন হোস্টেলে থেকে পড়াশোনা করত। তানহা আসার পর তানহার ভাই চাচা চাচির সাথে কথা বলছে। আর তানহা নিধির কাছে আসছে। কি রে তানহা, আমার সারপ্রাইজ কই? সারপ্রাইজ দিব, তবে আগে আমার একটা কাজ করে দিতে হবে। আগে তো সারপ্রাইজটা বল, পরে না হয় কাজটা করে দেব। ভাইয়া তোমাকে অনেক আগে থেকে পছন্দ করত, তাই তো আমি তোমাকে ভাবি বলতাম। মানে কার কথা বলছিস তুই? কার আবার? আমার তানভীর ভাইয়ের কথা। এ কথা শোনার পর আমার চোখ বড় বড় করে ফেলছি। আর তোর কি কাজ করতে হবে বল? বেশি কিছু না, আমি তোমাদের লাইন ক্লিয়ার করলাম। এখন তুমি আমারটা করবে। মানে? মানে আমি অনেক আগে থেকে ইমরানকে পছন্দ করতাম, কিন্তু কখনো বলা হয়নি, কারণ ইমরান যদি মানা করে দেয় তাই। এই কথা নিধি শোনার পর নিধির এত রাগ হচ্ছে, মন চাচ্ছে তানহাকে চিবিয়ে খেয়ে ফেলতে। রাগে ক্ষোভে তানহার হাত ধরে আমার রুমে আনে। তখন আমি একটা গল্পের বই পড়তেছিলাম। এসেই আমাকে চেয়ার থেকে টেনে তুলে 2টি ঠোঁট এক করে দিল। আমি তানহাকে দেখি নাই, তাই আমিও রেসপন্স দিতে শুরু করি। কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমি তো তানহাকে দেখে মাথা নিচু করে ফেলছি লজ্জায়। আর তানহা চোখ বড় বড় করে চেয়ে রইছে। তখন নিধি বলতে শুরু করলো, আমার মনে হয় তানহা তুই তোর উত্তর এতক্ষণে পেয়ে গেছিস যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। আর আমি যখন তোমাকে ভাবি বলতাম তখন তুমি লজ্জা পেতে কেন বলো? আরে আমি তো মনে করছিলাম তুই আমার আর ইমরানের সম্পর্কের কথা জেনে গেছিস, আর তুই ইমরানকে ভাই বলে ডাকতে। ও, আমি আরো তানভীর ভাইকে কি বলে ফেললাম। যাক, ভাইকে আমি সামলাতে পারবো। আর সরি নিধি, আমি আসলে বুঝতে পারি নাই, তাই তোমাকে ওই কথাগুলো বলে ফেললাম, মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে। তারপর তানহা চলে গেল। আর আমি বলতে শুরু করলাম, তুই আর তানহা এতক্ষণ কি বলছস? কিছুই বুঝতে পারি নাই, একটু বুঝিয়ে বলবি আমাকে? তোরা তো বুঝতে হবে না। বললে কি হয়? তোর আমার প্রতি বিশ্বাস আর ভালোবাসা আছে না? অবশ্যই আছে। তাহলে বিয়ে কর আজকে আমাকে। মজা করছো? কেন, বিয়ে করতে সমস্যা আছে? কি বলছো?
চাচা চাচি আব্বু আম্মুকে না জানিয়ে কি করে বিয়ে করি আমরা বলো? ছোটবেলায় একটা কথা শিখেছি, আমি আজ পর্যন্ত তা পালন করেছি। কি কথা? যা সোজাসুজি পাবে না তা জোর করে আদায় করতে শেখো। মানে? তুই 2 মিনিট দাঁড়া, আমি আসছি। একটু নড়বি না, নড়লেই খবর আছে তোর। আচ্ছা, নড়বো না। কিছুক্ষণ পর নিধি হাতে একটা বোতল আর একটা কাগজ নিয়ে আসে আমার কাছে। তুই যদি আজকে আমাকে বিয়ে না করস তাহলে এই বিষ খেয়ে মরে যাব আমি। আর এই কাগজ দিয়ে যাব, আর এতে লেখা আছে আমি মরছি তোর কারণে। আচ্ছা নিধি, ছেলে মানুষই করিস না, এটা কোনো পুতুল খেলা নয়, বোঝার চেষ্টা কর। আমি কিচ্ছু বুঝতে চাই না, তুই হ্যাঁ বা না বল, তাড়াতাড়ি বল। আচ্ছা, এসব পাগলামো রাখ, চল আমরা ঘুরে আসি। হ্যাঁ বা না বলছি। হ্যাঁ হ্যাঁ করব, তোকে আমি বিয়ে করব। বোতলটা আমার হাতে দে প্লিজ। আগে বল করবি, তারপর। বাড়িতে তানহা আর তানহার ভাইয়ের সাথে খাওয়া দাওয়া আর কথা বলছে সবাই। এ ফাঁকে আমাকে নিয়ে বেরিয়ে পড়ল নিধি। আমি তো শেষ, আব্বু আম্মু চাচা চাচিকে কি জবাব দিব এ কথা ভাবতে ভাবতে আমি শেষ। এ ভাবনার মাঝে নিধি স্বাভাবিকভাবে কাজ করছে, ওর ফ্রেন্ডদের খবর দিছে, ওরা রেডি করছে সব। আমার মনে হয় তাদের আগে থেকেই প্ল্যান ছিল। যাই হোক, তখন আমি কাজী অফিসে দাঁড়িয়ে আছি হাতে কলম নিয়ে। নিধি বারবার আমাকে ধাক্কাচ্ছে সাইন করার জন্য। আমার মাথা চিন্তার কারণে কাজ করা বন্ধ করে দিয়েছে। নিধি বাম হাতটা আমাকে দেখালো, যেখানে বিষের বোতলটা মুষ্টিবদ্ধ করে রেখেছে। এটা দেখে আমি তাড়াতাড়ি সাইন করে দিলাম, তারপর নিধিও করে দিল। ব্যাস, হয়ে গেলাম স্বামী স্ত্রী। একদম সিম্পল। বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। এসে শুনি তানহারা চলে গেছে। আমরা কিছু না বলে রুমে চলে গেলাম। তারপর সবাই খাওয়া দাওয়া করে শুয়ে রইলাম। এর মাঝে নিধি একবারও আমার কাছে আসে নাই। আমিও শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর নিধি আসলো আর আমাকে ঝাক্কাচ্ছে আর বলছে, ওই কুত্তা উঠ, আজ না আমাদের বাসর। নিধি ঘুমাতেও দিবি না? না, আজকে কোনো ঘুম হবে না, শুধু রোম্যান্স হবে। কি বলছিস? তোকে বুঝতে আমার 7 জন্ম লাগবে। কি? আমরা বিবাহ করেছি আর বাসর করব না? এজন্যই বান্ধবীরা বলে আনরোমান্টিক বর বিয়ে করতে নাই। কি আমি আনরোমান্টিক? তা নয় কি, নিজের বউকে আদর করতে পারে না? দাঁড়া, দেখাচ্ছি মজা। বলেই হাত ধরে দিলাম এক টান, সোজা আমার উপর এসে পড়ে গেল। দুজনে একদম কাছাকাছি। নিধির গরম নিঃশ্বাস আমার উপর পড়ছে। আমি নিধির দিকে পলকহীনভাবে তাকিয়ে আছি, আর নিধির মুখ আমার দিকে ধাবিত করছে। আস্তে করে আমার ঠোঁট মুখের ভেতর নিয়ে নিল। অনেকক্ষণ পর যখন ছেড়ে দিয়ে অন্য কিছু করতে যাবে, তখন আমি তাকে বাধা দিলাম। আর আমার দিকে কেমন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আমি নিধির মাথাটা আমার বুকের সাথে চেপে ধরে বললাম, নিধি, আমরা যে বিবাহ করেছি সেটা কেউ জানে না। এখন যদি আমরা শারীরিক সম্পর্কে জড়াই, যখন তোর পেটে বাচ্চা আসবে তখন তোর বাবা মার আর আমার বাবা মার আর সাথে তোর একটু সম্মান থাকবে না, একদম ধুলাই মিশে যাবে। একটু বোঝার চেষ্টা কর। বাহ, আমার বরটা দেখি সবাইকে নিয়ে ভাবে। আচ্ছা যা, করলাম না, কিন্তু আমি তোকে জড়িয়ে ধরে ঘুমাবো, আমাকে সরাতে পারবি না, বলে দিলাম। আচ্ছা যা, সরাবো না। ইমরান, আজ থেকে তোর সিগারেট খাওয়া বন্ধ। তাহলে আমি কি খাবো? কেন? যখন সিগারেটের নেশা উঠবে তখন আমার ঠোঁট খাবি। সত্যি বলছিস? আমি তোর বউ। আজকে সারাদিন তুই যে টেনশন দিছিস, আমার না সিগারেট খাইতে মন চাচ্ছে। তো মানে এখন যদি তোর কিস থেরাপিটা দিতি, তাইলে সিগারেটের নেশাটা চলে যেত। তোর বউ, তোর যা ইচ্ছা আমাকে বলস কেন? সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা নাস্তা টেবিলে বসে রয়েছি। তখন সবাই আসলো, আর এসে আব্বু বলল, আমি নিধির বিয়ে ঠিক করে ফেলেছি। এ কথা শোনার পর আমার খাওয়া বন্ধ হয়ে গেল। নিধির আব্বুর মুখ থেকে দ্বিতীয় কথা বের হবার আগেই নিধি বলে উঠল, আমি আর ইমরান দুজন দুজনকে ভালোবাসি। সবাই অবাক চোখে তাকিয়ে রইছে। তারপর সবাই হেসে উঠল। তখন নিধি আবারও বলল, আমরা দুজন বিবাহ করে ফেলেছি। তখন সবাই স্তব্ধ হয়ে চুপ করে রইছে। তারপর নিধি আমার হাত ধরে তার রুমে নিয়ে আসে, আর এসেই দরজা বন্ধ করে দেয়। আমরা তোদের সারপ্রাইজ দিতে গিয়ে ওরাই আমাদের সারপ্রাইজ দিয়ে দিল।
এটা কেমনে সম্ভব? আমাদের না জানে ওরা বিয়ে করে নিল। আমি যদি না দেখতাম তাহলে জানতামই না ওরা এতদূর এগিয়েছে। আপনাদের তো না বললে বুঝবেন না। একদিন নিধি আমার উপর শুয়েছিল। আম্মু সকালে ডাকতে এসে দেখে ফেলছে আমাদের একসাথে, আর সবাই মিলে আমাদের বিয়ে ঠিক করে ফেলে। আর আমাদের মাঝে কিছু চলছে কিনা তা জানার জন্য শুধু নিধির বিয়ের কথা বলে। আর যখন নিধি আমাদের ভালোবাসার কথা বলছিল তখন সবাই হেসে ওঠে। আমরা বিয়ে করে ফেলছি শুনে সবাই শকড খাইছে। কিছুক্ষণ পরে আম্মু দরজায় টোকা দিচ্ছে। বিবাহ ক্যান্সেলের আগে কেউ ডাকতে এসো না আমাদের। না, আমরা কেউ বিবাহ ক্যান্সেল করতে পারবো না। তোমরা বিবাহ ক্যান্সেল না করলে আমরা বাড়ি থেকে পালিয়ে যাব, তখন তোমরা আরামে থেকো। আরে পাগলি, আমরা তো তোদের বিবাহ ঠিক করেছি, সারপ্রাইজ দিব বলে বলি নাই। এখন তো দরজা খোল। সত্যি বলতেছো তো? হ্যাঁ রে পাগলি মেয়ে। আচ্ছা তোমরা যাও, আমরা আসছি। এই বলে নিধি আমার দিকে তাকালো। দেখে আমি তার দিকে হা করে তাকিয়ে রইছি। ওই, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? না, আমি ভাবছি তুই যদি আমার সাথে থাকিস তাহলে কোনো বিপদ আমার ধারে কাছে আসবে না। এতক্ষণ কিছু বলো নাই, এখন আসছে পাম দিতে। তুই আমার মেঘলা আকাশের সূর্য হয়ে এসেছিলে, তাই তো আমার জীবনের প্রতিটি মুহূর্ত রঙিন হতে চলেছে। ভালোবাসি, অনেক ভালোবাসি, যা কখনো বলে বোঝানো যাবে না। আমিও তোকে অনেক ভালোবাসি। তুই শুধু আমার হাতটা ধরে থাকবি আর আমি সব বাধা মোকাবেলা করতে রাজি আছি। আমি যদি অমর হতাম তাহলে কখনোই তোর হাতটা ছাড়তাম না, কিন্তু আফসোস, সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। প্লিজ ইমরান, মৃত্যুর কথা বলিস না। এ কথা ভাবলেই আমার বুকে চিনচিন ব্যথা করে। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরলাম, সাথে নিধিও। এই যে পরম সুখের কেউ এখন আমাদের আলাদা করতে পারবে না, যেন দুজন মিশে আছি এক শরীরে। তারপর আমরা দুজন ঘর থেকে বের হলাম আর বড়দের মাঝখানে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। পরশুদিন তোদের বিয়ে ঠিক করেছি, আমরা আবার তোদের বিয়ে দিব। আমরা শুধু মাথা নেড়ে সম্মতি দিয়ে সেখান থেকে চলে আসি। রাতের বেলা আমি খাবার খেতে চাইনি, তাই নিধি খাবার নিয়ে আসলো। কি রে, খাবার টেবিলে যাসনি কেন? আমার কেমন যেন লজ্জা লাগছে, তাই যাইনি। কেন এমন হলো আজকে? আরে সেখানে গেলে বিবাহ নিয়ে কথা হবে, তাই যাই নাই। আচ্ছা, এত লজ্জা পেতে হবে না, এখন খাবারটা খেয়ে নে। খাবার নিয়ে টেবিলে বসে পড়েছি। অর্ধেক খাওয়া হয়েছে, তখন নিধি আমার কোলে এসে বসলো। এই, তুই কোলে বসলে আমি খাবো কেমনে? না, আর তুই খাইতে পারবি না। এখন আমি খাবো, তাও তোর হাতে। কেন, তোর হাতে কি হইছে? কিছু হয় নাই, কিন্তু তোকে খাইয়ে দিতে হবে। আচ্ছা দিতাছি, হা কর। খাওয়া দাওয়ার পর আমি শুয়ে আছি আর ভাবতেছি সবকিছু কেমন তাড়াতাড়ি হয়ে গেল, আর সব ক্রেডিট নিধির। সত্যি মেয়েটা অসাধারণ। নিধির কারণে আমার লাইফটা এমন সুন্দর হয়েছে। কিছুক্ষণ পর নিধি আসলো। আচ্ছা নিধি, এখন আসলে হয় না? কিছুদিন পর তো একেবারে আসবি। না, তোরে ছাড়া আমার ঘুম আসে না। ও তাই নাকি? এই, তুই আজকে লুঙ্গি পরেছিস কেন? তুই লুঙ্গি আর পরবি না। কিন্তু কেন পরবো না বল? তুই লুঙ্গি পরলে নিজেকে সামলাতে কষ্ট হয়। মানে? তুই লুঙ্গি পরলে রাতে লুঙ্গি উপরে উঠে যায়, আর তোর রানের উপরের তিলটা দেখা যায়। নিজেকে অনেক কষ্টে সামলাতে হয়। কি? সমস্যা নাই, এখন তো তুই আমার স্বামী, আমি যা ইচ্ছা তাই করব। বলেই আমার কাছে আসতে লাগলো। আমি এক লাফ দিয়ে উঠে প্যান্ট পরে নিলাম আর নিধিকে বললাম, কিছু দেখছস না তো? আর আমি বুঝে গেলাম কাম সারছে। কিছু না বলে শুয়ে রইলাম আর নিধি আমার বুকে মাথা রাখলো। ইমরান, চুমু দিয়ে জড়িয়ে ধর। পারবো না। তোর লুঙ্গি উঠানোর কয়েকটা পিক আছে। আমি নিধির মুখে হাত দিয়ে বললাম, আদর দরকার, আদর নিবি, এতে ব্ল্যাকমেইল করার কি আছে? আমি একটা হাসিতে চোখ বন্ধ করে আছি, আর আমাকেও জড়িয়ে ধরলো। তারপর শুয়ে রইলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি চাচা চাচি মানুষদের আপ্যায়ন করছে, আর আব্বু আম্মু গেছে বিয়ের জন্য যা যা দরকার তা আনতে। দিনের বেলা মানুষদের সাথে কথা বলতে বলতে শেষ। রাতে আমাদের দুজনের গায়ে হলুদ। আমাদের পাশাপাশি বসিয়ে হলুদ দেওয়া হলো। সেই সময় নিধি দুষ্টমির কথা নাই বললাম, তবে হলুদ শাড়িতে নিধিকে জোশ লাগছিল। সব ঝামেলা শেষ হলে হলুদ শাড়ি পরা অবস্থায় আমার রুমে আসিস। কেন? তোকে অনেক আদর করব। আচ্ছা, দেখা যাবে। আমি সাথে সাথে
মুখটা অন্যদিকে ফিরিয়ে নিলাম। রাতে একটাই ঝামেলা শেষ করে শুয়ে শুয়ে নিধির জন্য অপেক্ষা করতেছি। করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখি নিধি আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। কি রে, তুই কখন এলি? রাতে। আমারে জাগালি না কেন? তুই সুন্দর করে ঘুমাইতেছিস, তাই জাগাই নাই। তবে তোকে আদর দিছি কিন্তু। আমি নিধিকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে বললাম, আজ আমার বিয়ের দিন। নিধিকে যখন সাজাতে নিয়ে যাবে তখন আমি নিধির কানে কানে বললাম, আজ রাতে আদর ভালোভাবে না পাইলে কিন্তু তোর সামনে সিগারেট ধরাবো। ও মা, সে কি রাগি লোক দিছে। আমি তো ভয়ে শেষ। তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়লাম। আমি জানি আজকে রাতে আমি শেষ, কারণ যেভাবে খেপেছে। যখন দুজনকে একসাথে বসিয়ে কবুল বলতে বলছে তখন আমি তার দিকে তাকিয়ে দেখি এখনো রেগে আছে। বিয়েটা সম্পূর্ণ হলো। রাতে খাওয়া দাওয়ার পর সবাই বসে আছে। তখন আব্বু বলতেছে, তোরা দুজন আলাদা থাকবি ততদিন পর্যন্ত যতদিন ইমরান চাকরি না পেয়ে প্রতিষ্ঠিত হয়। একদম ঠিক বলেছেন ভাই। যা, এখন সবাই সবার রুমে যা। আমি আয়শা শুয়ে আছি। আমি জানি সবাই ঘুমিয়ে গেলে নিধি আমার কাছে আসবেই। কি রে, তোর না আদর লাগবে? না, লাগবো না। আর সিগারেট খাবি বলছিলি, দাঁড়া তোকে আমি সিগারেট খাওয়াচ্ছি। এই বলে আমার উপরে উঠে এসে শুরু করলো রোমান্টিক অত্যাচার। নিধির ভালোবাসা যেন প্রতিদিন আমাকে নতুন একদিন উপহার দেয়। ভেবে পাই না সে আমাকে এত ভালোবাসে কেন। তবে যদি আমি কোনো মেয়ের সাথে কথা বলি তাহলে তো হয়ে গেল, সেদিন আমার হাল বেহাল করে দিবে। আমিও তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসার চেষ্টা করি বললে ভুল হবে। আমিও তাকে অনেক ভালোবাসি। এর মাঝে আমার অনার্স কমপ্লিট আর নিধি অনার্স ফাইনাল ইয়ারে। এরই মাঝে আমি চাকরির জন্য অনেক আবেদন করছি, কিন্তু কিছুই হই নাই। প্রতিদিনের মতো নিধি আজকে এসে আমার বুকে শুয়ে রইল। ইমরান, একটা চাকরি জোগাড় কর না তাড়াতাড়ি। তোরে ছাড়া থাকতে ভালো লাগে না। কেন? তুই তো সবসময় আমার সাথেই থাকিস। থাকি তো পরাধীন ভাবে। মানে? আরে বোকা, এখন তো তোর চুরি করে আসতে হয়। যখন তুই চাকরি পাবি তখন তো একেবারে থাকতে পারবি। হয়নি তো, তবে ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে। আমি না প্রাইমারি প্রতিষ্ঠানে আবেদন করেছি। ও ভালো, তো এখন ঘুমা। তাহলে আমার আদর কে আদায় করবে? আচ্ছা দিতাছি, তুই ঘুমা। সকালে এসে আব্বু বলছে, ইমরান, চাকরি জোগাড় করার ব্যবস্থা করবি নাকি আমার ব্যবসা সামলাবি? না, আরো কয়টা দিন যাক। আচ্ছা। তারপরে অনেক দিন কেটে গেল। এর মাঝে নিধি ইন্টারভিউ দিয়েছে। আজকে তার ফলাফল জানাবে। সকাল থেকে নিধি টেনশনে আছে, পাইচারি করছে এদিক থেকে সেদিক। আমি বুঝি না এত টেনশনের কি আছে। আমাকেও তার সাথে বসিয়ে রাখছে। নিধি, যা হবার হবে, টেনশন করা বন্ধ কর। তুই বুঝবি না কেন এমন করি। তাহলে আমি যাই। একদম নাক ফাটিয়ে দিব। আর তুই এখন আমাকে আদর করবি, তাহলে টেনশন কম হবে, এর আগে না। কি? আমি পারবো না। তোকে পড়তে হবে, না হলে আমি আগের রূপে ফিরে যাব। তোকে কাবু করার জন্য আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। আচ্ছা, তুই এত আদর আদর করিস কেন? তুই আমার কাছে থাকলে আমার এমনিতেই আদর পেতে ইচ্ছে করে। কথা কম, যা বলছি তাই কর। আমি আর কি করব? নিধিকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ের চুলগুলো সরিয়ে হালকা করে চুমু দিলাম। ব্যাস, হয়ে গেল। তারপর নিধি মুখ ঘুরিয়ে আমার সামনে এনে যেই ঠোঁটে কিস করতে যাবে, আমি তখন পিছনে মাথা নিয়ে যাই। আর ওটা নেই। কিছুক্ষণ করার পর আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বুকের উপরে ওঠে। আমার সাথে মজা করছো কেন? আজকে তো একটা কামড় দিব তোর ঠোঁটে। না নিধি, না, তুই এটা করতে পারিস না। কে শুনে কার কথা? কামড় দিয়ে ধরছে। আমি চিৎকার দিচ্ছি, কিন্তু আওয়াজ বের হচ্ছে না। নিধি আমার মুখের সাথে ওর মুখ লাগিয়ে রাখছে। আমার চোখ দিয়ে আপনা আপনি পানি বেয়ে পড়ছে। নিধি তারপর ছেড়ে দেয়। দেখে আমার চোখে পানি। কি রে, তোর কি বেশি লাগছে? আমি নিধিকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আস্তে করে বাড়ি থেকে বের হয়ে পড়লাম। ধুর, আমি সবসময় বেশি করে ফেলি। ইমরান আমার সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে। এরই মাঝে আমি জানতে পারি আমি সিলেক্টেড হয়ে গেছি। সেই দিকে আমার খেয়াল নাই। আমার এখন চিন্তা কিভাবে ইমরানের রাগ ভাঙাবো। আমি বাড়ি থেকে বেরিয়ে ফার্মেসিতে ঠোঁটের ওষুধ লাগিয়ে চলে গেলাম এক বন্ধুর বাড়িতে। সেখানে তারি নিয়ে আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে।
মোবাইল সাথে নাই, হয়তো সবাই চিন্তা করতেছে, তাই বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে। নিধি আমাকে ফোন দিতে না পারায় আমার রুমে এসে মন খারাপ করে শুয়ে রইছে। আমি বাড়ির বেল বাজানোর পর আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, এতক্ষণ কই ছিলি? সারাদিন তোকে দেখলাম না যে। এই তো বন্ধুদের সাথে ছিলাম। বন্ধুদের সাথে না থেকে চাকরি বাকরি খোঁজ, এতগুলো ইন্টারভিউ দিলি, একটাতেও টিকতে পারিস নাই। মা আবার শুরু করে দিলে? তো কি করব, নিধি একটাই আবেদন দিছে আর সেটাতেই টিকে গেছে। ওরে দেখে কিছু শিখ। কি নিধির চাকরি হয়ে গেছে? আর তোর সাথে কি নিধির কিছু হয়েছে নাকি? কই না তো, কিছু হয়নি। তাহলে তোর রুমে মন মরা হয়ে শুয়ে আছে কেন? জানি না। আচ্ছা আমি যাই বলেই আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম রুমে। দেখি নিধি এখনো ঘুমিয়ে আছে। আমি আস্তে করে নিধির কপালে চুমু দিয়ে নিধির মাথাটা আমার বুকে রেখে আমিও শুয়ে রইলাম। দেখি নিধি কি করে। নিধি ঘুম থেকে উঠে দেখে তার মাথা আমার বুকে, তারপর আস্তে করে পুরো শরীর আমার উপর দিয়ে কপালে গালে চুমু দিতে থাকে, তারপর শক্ত করে জড়িয়ে ধরে। কিরে তুই আমাকে এত জোরে জড়িয়ে ধরলি কেন? ছাড় আমাকে। আগে বল, সকালের ঘটনার জন্য আমাকে মাফ করে দিয়েছিস? তা না হলে না হলে কি? এমন জায়গায় মারবো জীবনের বাবা ডাক শুনতে পারবি না। কি? তাহলে তুইও মা ডাক শুনতে পারবি না? বেশি কথা না বলে বল মাফ করে দিয়েছি। তুই কি আসলেই মাপ চাইতেছিস নাকি থ্রেড দিয়ে মাপ চাইয়ে নিতেছিস? কোনটা? তোর যেটা মন চায় সেটাই বল। করছি তোরে মাফ করছি। এইভাবে হবে না বাবু, তাহলে? একটা লং কিস দিতে হবে। আচ্ছা তুই নাকি চাকরি পেয়েছিস? আর তুই কিন্তু কথা ঘুরানোর চেষ্টা করতেছিস। কোন কথা? ওই যে লং কিসের কথা। না আমি পারবো না, তুই যদি আবার কামড় দিস। না দিব না, প্রমিস। তাহলে চোখ বন্ধ কর। করলাম। আমি নিধির চোখ বন্ধ করা মুখটা দেখতেছি। আহা কি অপরূপ লাগতেছে, বলে বোঝানো যাবে না। নিধি চোখ খুলে দেখে আমি তার অপলক ভাবে তাকিয়ে আছি। নিধি মুচকি হেসে আমার ঠোঁটে চুমু দিয়ে ধরছে, আমিও ধরছি। নিধি তোর এই রোমান্টিক অত্যাচার আমাকে পাগল করে তোলে। তুই তো কম করস না। তুই তো চাকরি পেয়ে গেছিস, এখন তো চাকরির পিছনে সময় দিবি, আমাকে তো সময় দিবি না। আরে কি বলিস? কোথায় চাকরি আর কোথায় তুই? আমিও বলি, কোথায় চাকরি আর কোথায় বেকার আমি। এখন কিন্তু মাইট দিব ইমরান, তুই জানিস না আমি তোকে কত ভালোবাসি। আচ্ছা কান্না করতে হবে না, আমি জানি আমার পাগলি আমাকে কতখানি ভালোবাসে। মনে থাকে জানো। মনে থাকবে। আমরা কথা বলতে বলতে খাবারের জন্য ডাক পড়লো, তাই নিচে গেলাম খাবার খেতে। বড় আপু, আমি একটা কথা বলতে চাই। বল, তোর বলতে আবার পারমিশন লাগে? আমি আর ইমরান একসাথে থাকি এখন থেকে। না, আমি বলছি না, ইমরান আগে প্রতিষ্ঠিত হোক, তারপর থেকে একসাথে থাকবি। এখন তো আমি চাকরি পাইছি, এতে হবে না? না হবে না, ইমরানকেও পেতে হবে। আচ্ছা। আমি আর কি করব, আব্বু আর নিধির কথা শুনতেছি। খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর নিধি এসে বলতেছে, যে আশায় চাকরি নিলাম সেটাই পূরণ হলো না। আমি শুনেও চুপ করে রইছি। কি আর বলতাম ওকে। ইমরান, কালকে তো শুক্রবার। তো আমি তোকে নিয়ে ঘুরতে যাব, মনে কর আমার পক্ষ থেকে ট্রিট। অন্য একদিন যাব। না, আমি পরে ফ্রি নাও থাকতে পারি। বাহ, চাকরি জয়েন করার আগেই বিজি থাকতে শুরু করে দিলি। আচ্ছা যাব, তবে কালকেই যাব। আচ্ছা যাব। তারপর আমরা প্রতিদিনের মতো ঘুমিয়ে গেলাম। তবে আমরা দুজন যে একসাথে ঘুমাই সেটা আম্মু কিছুটা বুঝতে পারে, তবে কিছু বলে না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম নাস্তা খেতে। তারপর দুষ্টুমি করতে করতে নামাজের সময় হয়ে গেছে। পাঞ্জাবি পরে রেডি হওয়ার পর নিধি টুপি পরিয়ে কপালে চুমু দিয়ে, আমার জন্য দোয়া করিস কিন্তু। তুই তো আমার প্রতি মোনাজাতে থাকিস, কারণটা তোর জানা আছে। জানি তো আমার পাগল। তারপর মসজিদে এসে নামাজ পড়ে বাড়িতে চলে গেলাম। তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুরতে যেতে হবে, তাই বিশ্রাম নিলাম। কিছুক্ষণ পর নিধি এসে আমার উপর শুয়ে পড়ল, তাই আমি বললাম, নিধি যাবি না ঘুরতে? যাবো তো। তাহলে রেডি হ, শুয়ে আছিস কেন? করব, তোর উপর শুয়ে থাকতে মন চাইছে তাই শুলাম। আচ্ছা যা, রেডি হ, ঘুরতে যাব। যাবো একটা শর্তে। কি?
তুই যদি নিজের হাতে আমাকে সাজিয়ে দিস। মেকআপ দিয়ে দিতে তো পারি না। মেকআপ না, শাড়ি পরিয়ে দিবি। কি? আমি তো শাড়ি পরাতে পারি না। আমি বলে দিব, তুই পরিয়ে দিবি। নিজেকে সামলাতে পারবো না তো। সামলাতে লাগবে না, আমি তো তোর বউ। আচ্ছা দেখি পারি কিনা। তারপর নিধি যে একটা শাড়ি নিয়ে আসলো, এসে দরজা লক করে দিল আর শাড়িটা আমার হাতে দিল। ধর, পরিয়ে দে। তারপর আর কি, পরিয়ে দিলাম। কাহিনীটা না হয় আরেকদিন বলবো। ইমরান, তুই হলুদ পাঞ্জাবিটা পর। কিন্তু আমি তো পাঞ্জাবিটা পাচ্ছি না। আচ্ছা দাঁড়া, আমি এনে দিচ্ছি। এই বলে কিছুক্ষণ পর আমার হাতে হলুদ পাঞ্জাবিটা দিল। পাঞ্জাবিটা কোথায় পেলি তুই? আমি কত খুঁজছি। তোর না জানলেও চলবে। দে, আমি তোকে পাঞ্জাবি পরিয়ে দেব। পারবো না, আমার লজ্জা লাগে। আমার শাড়ি পরাতে তোর লজ্জা লাগে না? না তো। তাহলে এখনো লাগবে না। এই বলে ওর আগের পাঞ্জাবিটা খুলে ফেললাম। পাঞ্জাবিটা হাতে নিয়ে এক ধ্যানে আমার বুকের দিকে চেয়ে রইল। নিধি, কি হলো? কি দেখো সেইভাবে? নিশ্চুপ শুধু তাকিয়ে রইছে। এই নিধি, নিধি। নিধি আস্তে আস্তে আমার লোমওয়ালা বুকে চুমু খেলো, তারপর হাত বুলিয়ে দিতে লাগলো। ইমরান, তোর বুকের তিলটা কেন জানি আমাকে তোর দিকে টানে, মন চায় একটা কামড় দিতে। এই না না, এমন করিস না। তারপর আমাকে পাঞ্জাবি পরিয়ে দিল। নিধি নীল শাড়ি আর আমি হলুদ পাঞ্জাবি পরছি। ঘুরতে বের হলাম, একটা রিক্সা নিলাম, দুজনে উঠে বসলাম। চলে গেলাম পার্কে। সেখানে গিয়ে আমি আর নিধি দুজনে বসে রইলাম। যখন আমি কিছু বলতে যাব তখন একটা ছেলে এসে বলতেছে, ভাইয়া, এনার সাথে কিছু কথা আছে। কেন? একটু দরকার, আপনি যদি একটু দূরে যেতেন। না, যা বলার ওর সামনেই বলো। আমি তোমাকে ভালোবাসি। আমি দেখলাম নিধি হাত মুষ্টিবদ্ধ করতেছে, তাই দেরি না করে ইশারায় বললাম ছেলেটিকে কিছু না বলার। ভাই, তুমি কাকে কি বলতেছো? জানো ও আমার কি হয়? আপনি ওর ভাই হন? এই কথা শোনার পর মাথায় রক্ত উঠে গেল। চেয়ে দেখি নিধি আমার চেয়ে বেশি রেগে আছে। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বললাম, জানো ওর সাথে আমার বিবাহ ঠিক হয়েছে। না তো, আমি তো জানি না। তোমার জানা উচিত ছিল। আমি না থাকলে তুমি আজ সুস্থভাবে বাড়ি যেতে পারতে না। ভাইয়া, আসলে আমি জানি না, জানলে কখনোই প্রপোজ করতাম না। আচ্ছা যাও, পরবর্তীতে যাতে না দেখি। ছেলেটি চলে গেছে। চেয়ে দেখি নিধি এখনো রেগে আছে। তাই আমি নিধির কোলে মাথা রাখলাম আর সে মাথা বিলি কেটে দিতে লাগলো। এভাবে সারাদিন ঘোরাঘুরি করে চলে আসলাম বাড়িতে। নিধি চাকরিতে জয়েন করছে, এখন আমাকে বেশি সময় দেয় না। এখন আর আমাকে রাতে জড়িয়ে ধরে ঘুমায় না। আস্তে আস্তে সে দূরে সরে যাচ্ছে। তাকে কোথাও ঘুরতে যেতে বললে সে বলে বিজি থাকে, আর তার অবসর সময় বললে বলে তার এখন রেস্টের প্রয়োজন। তবে আমি টের পাচ্ছি সে আমার থেকে দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে। একদিন সকালে, নিধি চল আজকে ঘুরতে যাই। তুই কি মনে করিস আমি নিচে খেলে দিন পার করি যে তোর সাথে ঘুরতে হবে? ইমরান শোন, আগে আমি ছোট ছিলাম তাই এমন করতাম, এখন যথেষ্ট বুঝি, তাই আগের কথা নিয়ে আমাকে বিরক্ত করবি না। কি? আমি বিরক্ত করি তোকে? আমার কি আর ভালোবাসা তোর কাছে বিরক্ত লাগে? বিরক্ত লাগে। তোর ফ্যামিলির প্রতি কোনো দায়িত্ব নাই, আর শুধু ভালোবাসা দিয়ে পরিবার চলে না। এই বলেই নিধি হনহন করে চলে গেল। একবার পিছনে ফিরে তাকালো না। তাকালে দেখতে পেত একজন তাকিয়ে আছে তার চাতক পাখির মতো চলে যাওয়ার দিকে। নিধি চলে গেছে, আমি বাড়িতে বসে আছি। সকালবেলার কথা আমি যেন এটা মেনে নিতে পারছি না। আমার বিশ্বাসই হচ্ছে না যে নিধি কথাগুলো বলল। তখনই মোবাইলে একটা টুং করে মেসেজ আসলো। মেসেজটা পড়ে যেন আমার কথা বলা বন্ধ হয়ে গেছে। এই যে অতি খুশির কারণে, কারণ আমার চাকরিটা হয়ে গেছে। তখনই ফোনটা বেজে উঠল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ইমরান বলছেন? জি, আমি ইমরান। আপনি আমাদের কোম্পানিতে সিলেক্ট হয়েছেন। কালকে কিছু দরকারি কাগজ নিয়ে আসবেন, তা মেসেজে জানানো হয়েছে। এই বলেই ফোনটা কেটে দিল। আচ্ছা, আমি যদি এই কথা যে নিধিকে বলি তাহলে সে অনেক খুশি হবে, আর দেরি করলে চলবে না। তাই রেডি হয়ে চলে গেলাম নিধির স্কুলের উদ্দেশ্যে। আর কি কি করব তা ভাবতেছি, তবে এমন কিছু দেখবো আশা করি নাই। স্কুলে যাওয়ার আগে একটা বাজার দিয়ে যেতে হয়। সেখানে দেখলাম নিধি একটা ছেলের সাথে যাইতেছে। এটা দেখে আমার মাথা ঠিক নাই, কারণ ছেলেটাকে আমি কখনো আর দেখি নাই।
আর নিধির আত্মীয় না। তার মানে নিধির এই ছেলের সাথে কিছু চলছে, এই জন্যই নিধি আমাকে ইগনোর করে। আমি তাদের পিছু নিলাম, দেখি ওরা কি করে। কিছুক্ষণ পর তারা রেস্টুরেন্টে ঢুকলো আর কফি অর্ডার করলো। ছেলেটি বারবার নিধির হাত ধরতেছে, আর তো বসে থাকা যায় না, তাই দিলাম একটা নাক বরাবর ঘুষি। গড় গড় করে রক্ত পড়ছে। কি ভাবছেন ছেলেটা আমাকে মারছে? আরে না, আমাকে আমার কিউট বউটা মারছে। ওই, তুই ওকে মারলি কেন? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, কথা বের হচ্ছে না। ওই, তোকে কি বলছি উত্তর দে। সবাই আমাদের দিকে তাকিয়ে রইছে। আচ্ছা নিধি, এই বকাটেটা কে? এই বখাটেটা আমার চাচাতো ভাই। নিধির কাছে চাচাতো ভাই নামটা শুনে বুকটা কেঁপে উঠল। এই আমি কাকে ভালোবেসেছিলাম যে কিনা নিজের স্বামীর পরিচয় গোপন করে? চলো তো, এদের আবার কোনো বিশ্বাস নেই, কি না কি করে ফেলে। তারপর নিধির হাত ধরে চলে যাই। নিধি বারবার আমার দিকে তাকাচ্ছিল, জানি না কেন। তবে আর জানারও দরকার নাই। আমি রাত করে বাড়ি ফিরছি, হাতে সিগারেট পকেটে। সিগারেটের প্যাকেট। যত মানুষই বেইমানি করে, কিন্তু সিগারেটে ধোয়া কখনো বেইমানি করে না। রুমে এসে সিগারেট টানছি আর ভাবতেছি, নিধিকে তো কোনো অংশে কম ভালোবাসিনি, তাহলে কেন এমন করতেছে? এসব ভাবনার মাঝে আম্মু এসে খাবারের জন্য বলে গেছে, তাই ফ্রেশ হয়ে চলে গেলাম খাবার খেতে। খাওয়ার সময় নিধি বারবার আমার দিকে তাকাইছিল। আমি দেখেও না দেখার ভান করে আছি। হালকা কিছু খেয়ে উঠে চলে গেলাম ছাদে। ছাদে যেই সিগারেট ধরায় টানছি, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তখনই পিছন থেকে কে জানি জড়াইয়া ধরছে। আমার বুঝতে আর বাকি রইল না যে এটা নিধি। নিধি, ছাড় আমাকে, আমি তোকে ছাড়তে বলছি। নিধি, না, আমি ছাড়বো না। আগে বল আমাকে মাফ করেছিস। কিসের জন্য মাপ চাইতেছিস? আমি তো কিছুই জানি না। বিকেলে যে তোকে থাপ্পড় দিলাম সেটার জন্য। আরে আমি কিছু মনে করি নাই। আমাকে ছেড়ে দিয়ে সামনে এসে বলল, সত্যি তো তুই আমাকে মাফ করে দিয়েছিস? হুম, সত্য। আচ্ছা, তাহলে সিগারেটটা ফেলে দে। সিগারেট কেন ফেলবো? কারণ তুই আমাকে বলেছিস তুই সিগারেট খাবি না। আমি বখাটে, তাই আমি খাই। তুই আবার আগের কথা উঠাইতেছিস কেন? আগে সবকিছুর জন্য মাফ করে দে। আচ্ছা, যা দিলাম, এবার যা, ডিস্টার্ব করিস না। তার মানে তুই সিগারেট ফেলবি না? না, ফেলবো না। আমি কিন্তু এখন বড় আব্বুকে বলে দিব। দেখ নিধি, চাচাতো বোন আছিস, বোন থাক, এর থেকে বেশি কিছু হবার চেষ্টা করিস না। চাচাতো বোন মানে আমি তোর বউ হই, বউ। কি বউ? তাও আবার তুই? কই, তখন তো দেখলাম না তুই আমাকে আবার বউ বলে পরিচয় দিতে। বলেই সিগারেট দিলাম টান। আমাদের বিবাহের কথা স্কুলের কেউ জানে না, তাই আমি তোকে চাচাতো ভাই বলছিলাম। ও হ্যাঁ, ছেলেটা তোর বয়ফ্রেন্ড ছিল, সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়ে আমাকে ভাই বলে পরিচয় দিলি। ছেলেটা আমার স্কুলের হেড স্যার, আমার বয়ফ্রেন্ড না। আমার থেকে তোর হেড স্যার বড়? মানে সে কেন বড় হবে? তাহলে আমি যখন ঘুরতে যেতে বলতাম তখন ব্যস্ততা বেড়ে যায়, আর হেড স্যার বললে তোর সময়ের অভাব থাকে না। আজ স্যারের বার্থডে, তাই কফি খাওয়ার জন্য বললো, আর মানা করতে পারি নাই। এর জন্য তুই আমার সাথে এমন করবি? নিধি আমার হাতে সিগারেটটা ফেলে দিয়ে আমার মাথাটা ধরে নিধির কপালের সাথে আমার কপাল ঠেকিয়ে চোখে চোখ রেখে, ইমরান, বিশ্বাস কর, আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই। এই চোখের দিকে তাকিয়ে বল, এই চোখ কি কখনো ধোকা দিতে পারে? তাহলে এতদিনের ইগনোর আমি কি হিসাবে নিব? তুই যাতে মনে করিস আমি চাকরি পেয়ে চেঞ্জ হয়ে গেছি, তারপর তুই যাতে চাকরি খোঁজা শুরু করিস মন প্রাণ দিয়ে, কিন্তু তুই এতে ভেবে বসলি আমি অন্য কারোর সাথে রিলেশনে গেছি। তো কি ভাববো, যে আমাকে অনেক ভালোবাসতো সে যদি হঠাৎ করে ভালোবাসা বন্ধ করে দেয়, তাহলে তো আমি ভাবতেই পারি সে অন্য কারো হয়ে গেছে। চোখের জল মুছে চলে আসলাম। নিধিকে আর কিছু বলতে দিলাম না, হয়তো তার সামনে কান্না ধরে রাখতে পারতাম না। আমি তাকে এখনই মেনে নিতাম, কিন্তু সে সামান্য চাকরির জন্য আমাকে এভাবে ভালোবাসা থেকে বঞ্চিত করলো। রুমে এসে দরজা লাগিয়ে দিলাম যাতে নিধি আসতে না পারে। কিছুক্ষণ পরে দরজায় টোকা পড়ল, বুঝতে পারলাম কেউ এসেছে। কে ওখানে? টোকা দেওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু নাক টানা শব্দ পাচ্ছি, মানে নিধি কাঁদছে। এটা ভাবতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। মন চাচ্ছে নিধিকে এখনই বুকে জড়াইয়া ধরি। নিধি কিছুক্ষণ কেঁদে চলে গেল। আমি বিছানায় এপাশ ওপাশ করছি, কিন্তু ঘুম আসছে না।
কোনো রকমে রাত পার করে সকালে উঠে কাগজপত্র নিয়ে রওনা দিলাম অফিসে। নিধি সকালে উঠে আমার রুমে এসে আমাকে না পেয়ে আম্মুর কাছে যেয়ে বলে, বড় আম্মু, ইমরানকে দেখছি না যে। ইমরান তো সকাল সকাল কাগজ নিয়ে বের হলো দেখলাম। ও, আমি বড় আম্মুর কাছ থেকে এসে ভাবতেছি ইমরান চাকরির জন্য সকাল সকাল বের হয়ে গেল। রাতে ইমরানকে চাকরির কথাটা না বললে ইমরান এমন করতো না। নিধি জানে না আমি যে চাকরি পাইছি, তাই সে ভাবতেছে আমি চাকরির জন্য বের হয়েছি। নিধি স্কুলে যায়নি, মন খারাপ করে শুয়ে আছে রুমে দরজা লাগিয়ে না খেয়ে। নিধির আম্মু খাওয়ার জন্য ডাকছে, কিন্তু নিধি খেতে চায় না। আমার আজকে প্রথম দিন, তাই বেশি কাজ নাই। সবার সাথে পরিচয় হলাম আর নিজের কাজ বুঝে নিলাম। অফিস থেকে আসতে আসতে মাগরিবের আজান দিয়েছে। বাড়িতে এসে দরজায় বেল বাজানোর সাথে সাথে আম্মু দরজা খুলে দিল। কিরে, সারাদিন কোথায় ছিলি? অফিসে। তাই বলে ফোনটা বন্ধ রাখবি? আরে প্রথম অফিস করব, তাই যদি কেউ ডিস্টার্ব না করে সেজন্য মোবাইল বন্ধ রাখছি। তোর আর নিধির মধ্যে কোনো ঝগড়া হলে তা তাড়াতাড়ি মিটিয়ে নে। মেয়েটা সেই সকাল থেকে না খেয়ে আছে, দরজাটা বন্ধ করে রাখছে। কি, নিধি সকাল থেকে না খেয়ে রইছে? হুম, আর আমি যেন নিধিকে রাতে খাবার টেবিলে পাই, সেটা তুই কেমনে আনবি তোর ব্যাপার। না পারলে আজকের জন্য তোর খাওয়া বন্ধ। এই বলেই আম্মু চলে গেল। আমি ফ্রেশ না হয়ে চলে গেলাম নিধি রুমের সামনে। নিধি সারা দিন না খেয়ে আছে, এটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি দরজায় টোকা দিলাম। আমি খাবো না বলেছি, তারপরও কেন ডাকতে আসো? নিধি, আমি ইমরান। তখনই দরজা খুলে দিল। আমি তো নিধির দিকে তাকিয়ে অবাক, কারণ নিধির চুলগুলো এলোমেলো, চুলে সেই সজীবতা নেই, একদম শুকনো, আর কান্না করতে করতে মুখের অবস্থা বেহাল করে ফেলেছে। আপনি সারাদিন না খেয়ে রয়েছেন কেন? নিধি আমার কাছ থেকে আপনি ডাক শুনে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। হয়তো সে এটা আশা করে নাই প্রিয় মানুষের কাছে আপনি ডাক শোনার। আমি আবার বলা শুরু করলাম, নাকি আপনার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে যার কারণে আপনি খাবার খাচ্ছেন না? এটা বলে মনে হয় ভুল করছি। নিধি বসা থেকে উঠে সোজা আমার কলার ধরছে। আমি তো ভয়ে শেষ। নিধি এখন আমাকে কি করবে? নিধি, আমার কলার ছাড়, না হলে কিন্তু ভালো হবে না। খারাপ কি হবে শুনি? আমাকে আপনি ডাকা, আমার বয়ফ্রেন্ড আছে বলা, আমাকে ইগনোর করা, এর থেকে আর কি খারাপ আছে শুনি? কথা বলতে বলতে দেয়ালের সাথে আটকে দিয়েছে এবং দুই হাতের মাঝখানে আমাকে আটকিয়ে রাখছে। কি করব বল? আব্বা বলছে তুই চাকরি না পাওয়া পর্যন্ত একসাথে থাকতে দিবে না। আমার আবার তোকে ছাড়া ভালো লাগে না, তাই তোর সাথে এমন করছি যাতে তুই চাকরি জোগাড় করিস। তাই বলে আমাকে ভালোবাসা থেকে বঞ্চিত করবি? দেখ, তোকে বললেও তুই গুরুত্ব দাস না, তাই তো ভালোবাসা থেকে বঞ্চিত করছি যাতে তাড়াতাড়ি করিস। আচ্ছা যা, বাদ দে, এখন আমাকে যেতে দে। যা, তোকে কে ধরে রাখছে? এখন আমার দুই সাইডে হাত দিয়ে ধরে রেখেছে। তুই হাত সরা, আমি চলে যাই। আমার হাত আমি এভাবে দেয়ালের সাথে রাখবো, কিন্তু সরাবো না। তাই তুই সরাবি না? তুই যা ইচ্ছা কর, কিন্তু আমি সরাবো না। আমার হাত দুইটা নিধির কোমরে ধরে হালকা টান দিতেই নিধির শরীর আমার সাথে লেগে গেছে, আর নিধি আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমার একটা হাত কোমর থেকে সরিয়ে পিঠে স্লাইড করেছি, আর নিধি কেঁপে উঠছে। তারপর পিঠ থেকে হাতটা স্লাইড করতে করতে মাথায় হাতটা নিয়ে চুলের উপর দিয়ে মাথাটা চাপ দিয়ে বুকে চেপে ধরছি। এখন নিধি দেয়ালের সাথে লেগে গেছে, আর আমি নিধির জায়গায়। তারপর নিধির হাত দুইটা দেয়ালের সাথে চেপে ধরে মুখটা নিধির সামনে নিতেই নিধি চোখগুলো বন্ধ করে ফেলছে, হয়তো প্রিয়জনের স্পর্শ অনুভব করার জন্য। কিন্তু আমি এই সুযোগে নিধিকে ছাড়িয়ে দরজার সামনে এসেই, তোকে যাতে সবার আগে খাবার টেবিলে দেখি, না হলে কিন্তু ভালো হবে না, এমনিতেই তোর উপর আমি রেগে আছি বলেই চলে আসলাম। নিধি রাগী দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার দিকে। জানি এর প্রতিশোধ রাতে ঘুমানোর সময় নিবে। আমি ফ্রেশ হতে হতে খাবারের সময় চলে এসেছে। আমি খাবার টেবিলে চেয়ে দেখি সবাই আসছে, কিন্তু নিধি আসে নাই। মেজাজটা পুরাই গরম হয়ে গেল। তখনই আম্মু আমার হাতে খাবারের বাটি দিয়ে বলল, নিধি বলছে তোকে দিয়ে খাবার পাঠাতে, তাহলে নাকি খাবে। আচ্ছা নিয়ে যাব, কিন্তু আমার খাবার কই? আচ্ছা এই নে। 2টা প্লেট খাবার নিয়ে চলে গেলাম নিধি রুমে। যে দেখি নিধি উল্টো হয়ে শুয়ে রয়েছে। টেবিলে খাবারগুলো রেখে নিধির কাছে গেলাম। যেই নিধির হাতটা ধরতে যাব, তখনই লাফ দিয়ে
শোয়া থেকে উঠে আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার বুকের উপর উঠে গেছে। ঘটনা এত দ্রুত ঘটে গেছে আমি কিছুই বুঝতে পারিনি। চেয়ে দেখি নিধি আমার বুকের উপর। নিধি, এগুলো কি শুরু করছিস? নাম বলছি আমার উপর থেকে। না, আমি নামবো না। সে সময়ের কথা ভুলে গেছিস? আমার সাথে ধোকাবাজি। দেখ নিধি, মন কিন্তু এখন ভালো নেই, কিছু করিস না। তোর মন ভালো করার দায়িত্ব শুধু আমার, তুই চুপ কর। নিধি, ঘুমানোর সময় যা ইচ্ছা করিস, এখন খাবারগুলো খেয়ে নে প্লিজ। আচ্ছা, পরে বাধা দিবি না তো? আচ্ছা, দিব না, এখন খাবারগুলো খেয়ে নে। সারাদিন কিছুই খাসনি। তুই আমারে খাওয়ায় দিবি। তাহলে আমি খাবো কি করে? কেন? আমার হাতে খাবি। আচ্ছা। তারপর নিধি উপর থেকে উঠে খাবারের প্লেটটা হাতে নিয়ে আমার কোলে এসে বসলো। নে, এই প্লেট থেকে আমাকে খাইয়ে দে, পরের প্লেট থেকে আমি তোকে খাওয়াবো। নিধি, হাত ধুয়ে নেই, পরে খাবি। নিধি কোল থেকে নেমে গিয়ে একটা বাটি ও একটা জগ ও গ্লাস নিয়ে হাত ধুয়ে দিয়ে আবার কোলে উঠছে। আসলেই তুই একটা পাগলি। তোর পাগলি, তাই তো তোকে জ্বালাই। আর আমি পাগল, তাই তো কিছু মনে করি না। তারপর নিধি খাবার খেয়ে আমাকে খাইয়ে দেয়। খাবার খেয়ে আমরা বসে কথা বলতেছি। ইমরান, আমাকে একটা গল্প শোনা। শুনবি তুই? নিধি, ইমরানকে নিয়ে নিচে আয়, তোর বড় আব্বু তোকে ডাকছে। আচ্ছা নিধি, নিচে যা, দেখ কি বলে, আর রাতে তোকে গল্প বলবো। বলেই আমার সাথে নিচে চলে গেল। নিধি নিধির বড় আব্বুর কাছে বসলো, আর আমি ছোট আম্মুর কাছে। ইমরান, তোর মা বলল তুই নাকি চাকরি পেয়েছিস। পেয়েছি গতকাল। আচ্ছা, ভালো খবর। এখন থেকে তোরা দুজন একসাথে থাকবি। কোন দিন আবার আলাদা ছিলাম? বিড়বিড় করে বললাম। পাশ থেকে ছোট আম্মু ধাক্কা দিয়ে বলতেছে, ভাবিস না, আমরা জানি না, আমরা সবাই জানি তোরা প্রথম থেকেই একসাথে থাকিস। ছোট আম্মু কানে কানে বলল। আমি অবাক হয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে ছোট আম্মুর দিকে তাকাইলাম, আর তিনি মাথা নেড়ে বুঝিয়ে দিল, হ্যাঁ। হঠাৎ বলে উঠল, আমরা নাতি নাতনির মুখ কবে দেখব নিধি? আমরা তো এখন এমন কিছুই করলাম না। কি রে ইমরান, বলিস না কেন? আমার দিকে তাকিয়ে বলল। নিধি আমার নির্লজ্জ মার্কা কথা শুনে আমার ফ্লোর ভেঙে নিচে ঢুকে যেতে মন চাইছে। আমি যেন লজ্জায় কিছু বলতেও পারছি না, আবার সেখান থেকে যেতেও পারছি না। আমার এমন অবস্থা দেখে ছোট আম্মু সবাইকে ইশারা করলো, আর সবাই চলে গেল। এখন শুধু আমি আর নিধি আছি। কিরে, তোর আঙ্কেল কবে হবে? কোথায় কি বলতে হবে জানোস না? আরে ধুর, আপন মানুষের কাছে বলতে লজ্জা কিসের? আগে বল, তুই চাকরি পেয়েছিস, কিন্তু আমাকে বলিসনি কেন? বলার সময় পাইলাম কই? আজকে রাতে খবর আছে তোর। আমি আর কিছু না বলে নিধিকে কোলে করে ছাদে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম, আর নিধি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাইয়া রইছে, কিছু বলছে না। অনেকখানি অবাক হইছে। ছাদে যে নামিয়ে দিলাম, আর দুজনেই বসে রইলাম। নিধি, তুই না গল্প শুনবি? শুনবো তো, বল। একটা ছেলে একটা পরিবারে জন্মগ্রহণ করেছে। তার খেলার সাথী হিসেবে তার 3 বছরের ছোট চাচাতো বোন একমাত্র সঙ্গী। দুজন একসাথে বেড়ে উঠেছে, কিন্তু ছেলেটা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মেয়েটিকে ভালোবাসতে শুরু করে, কিন্তু কখনো বলে নাই। একদিন মেয়েটা বলে সে ছেলেটাকে ভালোবাসে। সেদিন ছেলেটাও এত খুশি হয়েছিল যে বলার বাহিরে। গল্পটা কেমন হয়েছে নিধি? তুই তো আমার আর তোর কাহিনী বলতেছিস, তবে আমি জানি না তুই আমাকে এত আগে থেকে ভালোবাসতি। এটা আমাদের কাহিনী, কিন্তু গল্প না, সত্যি। আমাকে সারা জীবন ভালোবাসতে হবে কিন্তু। আচ্ছা ইমরান, তোকে যখন এটা ওটার ভয় দেখিয়ে কাজ করাতাম তখন কিছু বলতিস না কেন? কারণ তোকে এই জন্যই ভালোবাসতাম। তোর ব্ল্যাকমেইলের পিছনে যে দুষ্টুমি রয়েছে, আমি ওইটারই প্রেমে পড়েছিলাম। সেজন্য কত সুযোগ হাতে পেয়েও তোর ব্ল্যাকমেইল বন্ধ করি নাই। আর তুই আমার পাগলামি সহ্য করিস বলেই তোর প্রেমে পড়েছি। আচ্ছা, এখন ঘুমাবো, চল নিচে যাই, চল। না, আমাকে কোলে করে নিতে হবে। কি আর করব, কোলে তো নিতেই হবে, না হলে আবার কি করে কে জানে। কোলে করে বিছানায় নামিয়ে দিলাম। কি রে, বালিশ 2টা কেন? মনে হয় আম্মু দিয়ে গেছে। বালিশ একটা থাকবো, বুঝলি? আমি তোর বুকে মাথা রেখে ঘুমাবো। এটা আমি জানি, তোরে বুকে না নিলে আমারও ঘুম হয় না। নিধি একটা বালিশ নিয়ে রুম থেকে বের হয়ে গেল, আর আমি শুয়ে রইলাম। কিছুক্ষণ পর নিধি এসে আমার উপর শুয়ে রইল। নিধি, এখন আমরা তুমি করে বলি? না, আমি তোকে তুই করেই বলবো। দেখ, আমরা যদি তুই করে বলি লোকে কি বলবে, আমাদের সন্তান কি শিখবে? নিধি সন্তানের কথা শুনেই আমার শার্টের কলার চেপে ধরে বুকের সাথে মাথা চেপে ধরছে, মনে হয় লজ্জা পাইছে।
নিধি আমার দিকে তাকা। না, তাকাবো না, আমার লজ্জা করে। আব্বু আম্মুর সামনে যেটি বললি তখন লজ্জা করে নাই? না, করে না। নিধি চল আমরা তুমি করে বলা প্র্যাকটিস শুরু করি এখন থেকে। আচ্ছা, প্রথমে তুই আমাকে ভালোবাসি বল। আমি তোমাকে ভালোবাসি। পাগলি, লজ্জা পেতে হবে না, তবে তোমার শাস্তি আছে। কি শাস্তি? আমাকে কষ্ট দেওয়ার জন্য আজকে সারা রাত আদর করতে হবে তোমার। তবে রে শয়তান। বলে জড়িয়ে ধরা অবস্থায় চুমু দিয়ে ধরছে। ওদের একা ছেড়ে দেন, পরবর্তীতে ওদের সন্তান কোনো গল্প তৈরি করবে